প্রিয় বন্ধুরা, বাংলায় লেখাপড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা পদার্থবিদ্যার বেশ কিছু বিষয় তোমাদের সামনে সহজ ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আজকের বিষয় আলোর প্রতিফলন। আমরা সকলে এই কথাটা জানি যে কোনো সমসত্ব মাধ্যমে আলো সরলরেখায় চলাচল করে। আলোর এই সরলরৈখিক গতিকে বিশ্লেষণ করে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ব্যাখ্যাগুলি করা হয়ে থাকে। তো প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে আলোক রশ্মি কত ধরনের হতে পারে। তো আলোক রশ্মি আসলে হতে পারে সমান্তরাল আলোক রশ্মি হতে পারে, সমান্তরাল আলোক রশ্মি, যেটাকে আমরা সমান্তরাল অ্যারো চিহ্ন দিয়ে সূচিত করব। এছাড়া হতে পারে অভিসারী অথবা অপসারী। অভিসারী আলোক রশ্মির ক্ষেত্রে যেন আলো একটি বিন্দুতে মিলিত হবে মনে হবে, অর্থাৎ এই যদি আলোক রশ্মিগুলি আসে তাহলে মনে হবে তারা যেন একটি বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। আবার অপসারী আলোক রশ্মির ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো, মনে হবে একটি আলোক উৎস থেকে রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে পড়ছে। ইংরেজিতে আমরা এটাকে বলি ডাইভার্জিং আর কনভার্জিং। অভিসারীকে বলি কনভার্জিং আর অপসারীকে বলি ডাইভার্জিং। আলোর প্রতিফলনের সূত্রগুলি, যেটা আমাদের সকলেরই ছোট ক্লাস থেকে জানা রয়েছে, সেটি আবার আলোচনা করছি। যে একটি আলোক রশ্মি যদি একটি দর্পণে প্রতিফলিত হয় তাহলে আপতিত রশ্মিকে আমরা লিখি ইনসিডেন্ট রে অথবা আইআর, প্রতিফলিত রশ্মিকে আমরা লিখি রিফ্লেক্টেড রে অথবা আরআর। আর আপতন বিন্দুতে, এই ও বিন্দুটি যদি আপতন বিন্দু হয়, প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, যেটাকে আমরা ON হিসেবে লিখছি, তিনটি একই সমতলে থাকে। তো প্রতিফলনের সূত্রগুলি আবার আমরা ঝালিয়ে নিই। প্রথম সূত্রতে আমরা বলবো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, এখানে যেটা ON, এগুলি একই সমতলে থাকে। আর 2 নম্বর আপতন কোণ, এখানে যেটা আমরা আই হিসেবে লিখেছি, আর প্রতিফলন কোণ, এই দুটো সমান হয়। এই দুটিকে একসাথে আমরা প্রতিফলনের সূত্র বলে থাকি। এই দুটিকে একসাথে আমরা বলে থাকি প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলন আসলে দুরকম ভাবে হয়ে থাকে, একটা নিয়মিত, একটা বিক্ষিপ্ত। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে প্রতিফলক তলে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর সেগুলিও সমান্তরালভাবে বেরিয়ে যায়। তাহলে এর শর্তাবলী হিসেবে আমরা বলতে পারি প্রতিফলক তলকে মসৃণ হতে হবে, প্রতিফলক তল মসৃণ। আর সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি ইনসিডেন্ট রে যদি সমান্তরাল হয় তাহলে রিফ্লেক্টেড রেও পরস্পর সমান্তরাল থাকবে। নিয়মিত প্রতিফলনে আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই রকমের প্রতিফলনের পর আমরা প্রতিবিম্ব দেখতে পাবো। কোন অংশের প্রতিবিম্ব দেখতে পাবো না, যেখান থেকে আলোটা প্রতিফলিত হচ্ছে সেই অংশের। বিক্ষিপ্ত প্রতিফলনে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলক তল কিন্তু মসৃণ নয়, প্রতিফলক তল অমসৃণ। এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আপতিত হয় সেটা প্রতিফলনের পর আর সমান্তরাল থাকছে না, তার মানে প্রতিফলনের পর আর 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে এটা কিন্তু প্রতিবিম্ব গঠন করে না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নিয়মিত প্রতিফলনের উদাহরণ হলো যেমন সমতল দর্পণ। বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ হলো যেমন যদি ঘষা কাঁচে আলো প্রতিফলিত হয় অথবা সিনেমার পর্দা ইত্যাদি। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যেহেতু আলোর প্রতিফলক তলের একটি অংশ থেকেই আলোটি প্রতিফলিত হবে, তাই আলোর উজ্জ্বল্যটা অনেক বেশি হবে। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিফলক তলের সম্পূর্ণ অংশটা থেকে প্রতিফলিত আলোগুলি দেখতে পাবো, তাই তার ঔজ্জ্বল্য কিন্তু অনেকটাই কম হবে। আমরা এর পরবর্তীতে দেখব যে আলোর প্রতিফলনের ফলে আলোক রশ্মির কি পরিমাণ চ্যুতি ঘটে। তো এই ক্ষেত্রে আপতিত আলোক রশ্মি যেটা অভিলম্বের সঙ্গে আই কোণ করেছে, প্রতিফলিত রশ্মি যেটা অভিলম্বের সঙ্গে আর কোণ করেছে, আর আমরা এটাও জানি যে প্রতিফলনের সূত্রানুযায়ী আই সমান সমান আর। তাহলে আপতিত রশ্মিটিকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে সেই রশ্মিটি প্রতিফলনের ফলে অন্য পথ দিয়ে গেছে। যদি প্রতিফলক তলটি না থাকতো তাহলে আপতিত রশ্মিটি সোজা বেরিয়ে যেত। তাহলে এই যে কোণটি, যেটাকে আমি ডেল্টা লিখছি, এই ডেল্টা কোণটি হলো রশ্মির চ্যুতি। তাহলে ডেল্টা কত হবে না, যেহেতু টোটাল এই আপতিত রশ্মিটি একটি তলে আছে বলে টোটাল অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। এখন আই আর আর দুটি কোণই সমান, তাহলে এটা আমি লিখবো 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে প্রতিফলনের ফলে রশ্মিটি 180 ডিগ্রি মাইনাস 2i পরিমাণ চ্যুতি হয়, যেখানে আই হচ্ছে আপতন কোণ।
এখন আমরা দেখব সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। এখানে আমরা একটি সমতল দর্পণ নিয়েছি, তার নাম mm ড্যাশ। তার থেকে ইউ দূরত্বে একটি বিন্দু উৎস রয়েছে। বিন্দু উৎসটিকে আমি নীল কালিতে চিহ্নিত করছি। এই বিন্দু বস্তুটি থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে। এখন যদি বিন্দু উৎস থেকে আলোক রশ্মি নির্গত হয় তাহলে আলোক রশ্মিগুলো ডাইভার্জিং হয়, মানে অপসারী হয়। তো অপসারী আলোক রশ্মিগুলি এই সমতল দর্পণে আপতিত হলো। আপতিত হওয়ার পর প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মিটিকে যদি আমরা এক্সটেন্ড করি, বাড়িয়ে দিই, তাহলে সেটি পিছনে একটি বিন্দু থেকে মিলিত হবে। তো এই বিন্দুটিকে আমরা বলবো প্রথম বস্তুটিকে যদি ও হয়, ও বস্তুটির প্রতিবিম্ব। তার মানে প্রতিবিম্ব হচ্ছে সেই জিনিসটি যা সমতল দর্পণ বা প্রতিসরণ বা গলীয় দর্পণ থেকে আলো প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে মনে হয়, তাহলে সেই বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বলে। এখন বিন্দু বস্তু না হয়ে এটা একটি বিস্তৃত বস্তুও হতে পারে। তো এখানে আমরা প্রথমে বিন্দু বস্তুই ধরেছি। তো এখানে প্রথম কতগুলি জিনিস যেগুলো আমরা সহজে লিখে দিই, সেটা হচ্ছে যে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সর্বদা সমান হয় সমতল দর্পণের ক্ষেত্রে। তাহলে বিন্দু বস্তু প্রতিবিম্বের ক্ষেত্রে বস্তু দূরত্ব যেটা হচ্ছে ইউ সমান সমান প্রতিবিম্ব দূরত্ব যেটা হচ্ছে ভি। এবার সমতল দর্পণের ক্ষেত্রে এখানে আমরা বিন্দু উৎসটিকে ধরেছি, সেই উৎসটিকে আমরা বলছি সৎ বস্তু, মানে রিয়াল। সৎ বস্তু থেকে অপসারী রশ্মিগুচ্ছ বেরোচ্ছে, তার জন্য প্রতিবিম্ব হবে হচ্ছে অসৎ বিম্ব। মানে বস্তুর যে নেচার আর প্রতিবিম্বের যে নেচার, এই দুটি ডিফারেন্ট, বিপরীত। সৎ বস্তু যদি হয় তাহলে সে অসৎ বিম্ব দেবে, আবার অসৎ বস্তু যদি হয় তাহলে সে সৎ প্রতিবিম্ব দেবে। সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে বস্তু ও প্রতিবিম্বের যে নেচার, সে দুটো হচ্ছে বিপরীত। সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। সৎবিম্ব মানে যাকে আমরা চোখে দেখতে পারি এবং যার ছবি তুলতে পারি। অসৎ বিম্ব মানে যাকে আমরা চোখে দেখতে পারি কিন্তু পর্দায় ফেলতে পারি না। দ্বিতীয় ছবিতে আমরা এখানে একটি অসৎ বস্তুকে নিয়েছি, যার একটি সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। অসৎ বস্তু মানে যদি অভিসারী রশ্মিগুচ্ছ আসে, তাহলে মনে হয় যেন সেই অভিসারী রশ্মিগুচ্ছটা একটি বিন্দুতে মিলিত হবে। এবার মিলিত হওয়ার আগেই আমরা একটি প্রতিফলক তলে সেই রশ্মিগুচ্ছটাকে প্রতিফলিত করে দিয়েছি। তাহলে এক্ষেত্রে যে বিন্দুতে এই অভিসারী রশ্মিগুচ্ছ মিলিত হতো সেটি একটি অসৎ বস্তু এবং তার প্রতিবিম্ব কিন্তু এক্ষেত্রে সৎবিম্ব। তাহলে সৎবিম্ব অসৎ বস্তু। তাহলে সমতল দর্পণ দিয়ে আমরা সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি করতে পারি অথবা অসৎ বস্তুর সৎবিম্ব তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমরা সৎবিম্ব আর অসৎ বিম্বের পার্থক্যটা লিখে নিতে পারি। তাহলে সৎবিম্বের গুণ হচ্ছে এটি চোখেও দেখা যায় আর পর্দাতেও ফেলা যায়, মানে ছবি তোলা যায়। অসৎ বিম্ব কিন্তু শুধু চোখে দেখা যায়, যার ছবি কিন্তু তোলা যায় না। এখানে আমরা সমতল দর্পণে একটি বিন্দু বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটি আলোচনা করলাম। বিন্দু বস্তু না হয় যদি বিস্তৃত বস্তু হতো, তাহলে সমতল দর্পণে বিস্তৃত বস্তু সমান আকারে অসৎ বিম্ব তৈরি হয়। সমতল দর্পণে সমতল দর্পণে একটি বিস্তৃত বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে প্রতিফলিত বস্তু যে প্রতিবিম্ব আমরা পাচ্ছি, যে প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে উল্টে যায়, একে পার্শ্বীয় পরিবর্তন বলে। আমরা প্রথমেই দেখেছি যে সমতল দর্পণে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব দুটি সমান থাকে। তাহলে এক্ষেত্রে একটি বিস্তৃত বস্তু, যেটা এখানে আমরা একটা বি লেটার নিয়েছি, তার প্রতিবিম্ব গঠন করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে বি এর যে সোজা দাগটি রয়েছে সেটা এই মিরর থেকে, এই সমতল দর্পণ থেকে যতটা দূরে রয়েছে ততটাই দূরে থাকবে। তারপরে বি এর যে কার্ভড অংশগুলো রয়েছে সেগুলো সেভাবে আঁকতে হবে। তার মানে সমতল দর্পণের প্রতিবিম্বের একটি পার্শ্বীয় পরিবর্তন ঘটে। এটা মানে বস্তু সাপেক্ষে উল্টে যাওয়ার ঘটনাকে আমরা বলি বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের উল্টে যাওয়ার ঘটনাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন। দুটি সমতল দর্পণ যদি কোনো কোণে আনত থাকে, তাহলে দুটি সমতল দর্পণ থিটা কোণে আনত থাকলে তারা আসলে অনেকগুলি প্রতিবিম্ব তৈরি করবে। তো সেই প্রতিবিম্বের সংখ্যা, প্রতিবিম্বের মোট প্রতিবিম্বের সংখ্যা যদি n হয়, n একটি পূর্ণ সংখ্যা, সেটা হবে 60 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এবার
360 কে থিটা দিয়ে ভাগ করে যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে তার পরবর্তী পূর্ণ সংখ্যাকে ধরতে হবে। অর্থাৎ থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দুটি সমতল দর্পণ 60 ডিগ্রি কোণে আনত থাকলে টোটাল নাম্বার অফ ইমেজ আমরা পাবো, প্রতিবিম্ব সংখ্যা হবে 360 ডিগ্রি ভাগ 60 ডিগ্রি মানে 6 - 1 5। কিন্তু থিটা যদি 1 ডিগ্রি কমও ধরলাম 59 ডিগ্রিতে থাকে তাহলে টোটাল নাম্বার অফ প্রতিবিম্ব হয়ে যাবে 7টি। এই ব্যাপারটি খেয়াল রাখতে হবে। সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে যদি দর্পণ বা বস্তু কোনটি ঘূর্ণন হয় তাহলে প্রতিবিম্বের কি অবস্থা হয়। তো প্রথমে আমরা এক্ষেত্রে প্রথম ছবিটিতে আমরা দেখব যদি বস্তুর ঘূর্ণন হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা এই সমতল দর্পণে একটি বস্তু নিয়েছি, বস্তুটার নাম ও, যেটি একটি ও ড্যাশ ইমেজ দিচ্ছে। এবার বস্তুটি যদি ধরলাম এই সি কে কেন্দ্র করে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যায় তাহলে কি হবে, তাহলে ইমেজ যেটা হবে, যে প্রতিবিম্ব হবে, সেটিও একই ব্যাসার্ধের সি কে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাবে। দ্বিতীয় ছবিতে আমরা একটি এক্সটেন্ডেড অবজেক্ট নিয়েছি, একটি সিলিন্ডার, যেটি তার অক্ষকে কেন্দ্র করে ধরলাম এভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে একইভাবে সিলিন্ডারের যে প্রতিবিম্ব হবে সেটিও সেই অক্ষকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে দর্পণ বা বস্তুর ঘূর্ণন থেকে আমরা বুঝতে পারছি যদি বস্তুর ঘূর্ণন হয় তাহলে প্রতিবিম্বের ঘূর্ণন বস্তুর ঘূর্ণনের বিপরীতমুখী হয়। যদি দর্পণের ঘূর্ণন হয়, বস্তুকে স্থির রেখে যদি দর্পণটি ঘুরে যায় তাহলে প্রতিবিম্বের কি পরিবর্তন হয়। এখানে একটি দর্পণ ছিল mm ড্যাশ ধরে নিলাম, সেটি থিটা ডিগ্রি ঘুরে গেছে। তার আগে সেখানে একটি বস্তু ছিল, ধরলাম বস্তুর অবস্থান এখানে, তার প্রতিবিম্ব তৈরি হয়েছিল সমান দূরত্বে, দর্পণ থেকে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হবে। এবার ঘূর্ণনের ফলে কি হবে, দর্পণ যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে তাহলে এখন mm ড্যাশ দর্পণটি চলে গেছে, এমটা হয়ে গেছে m1, এম ড্যাশটা হয়ে গেছে m1 ড্যাশ এই অবস্থানে। তাহলে এখন দর্পণ থেকে বস্তু দূরত্ব সমান সমান দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব হবে। আমি বোঝানোর জন্য এখানে আঁকলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব আগে যে অবস্থায় ছিল সেখান থেকে অনেকটাই ঘুরে গেছে। তাহলে আগে প্রতিবিম্ব ছিল এখানে, এখন প্রতিবিম্ব আমি পেলাম এই এম স্টারের নিচে এই অবস্থায়। তাহলে বস্তুকে স্থির রেখে দর্পণ যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে প্রতিবিম্ব 2 থিটা কোণে ঘুরে যাবে। দর্পণ থিটা কোণে ঘুরলে প্রতিবিম্ব 2 থিটা ঘুরে যাবে। এবার আমরা আলোচনা করব যদি সমতল দর্পণের সামনে একটি বস্তু থাকে এবং সেটা যদি গতিশীল হয় তাহলে কি হবে। ধরে নিলাম এই সমতল দর্পণ mm ড্যাশ, যার সামনে একটি বস্তু ও রয়েছে এবং বস্তুটির এক্স অক্ষের দিকে একটি গতিবেগ রয়েছে, ধরলাম ভি। তাহলে প্রাথমিক ক্ষেত্রে বস্তুটির যে প্রতিবিম্ব ছিল সেটা যতটা দূরত্বে ছিল, প্রাথমিক ক্ষেত্রে বস্তু প্রতিবিম্বটা এখানে ছিল ও ড্যাশ, কারণ বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হবে। এখন ভি গতিবেগে যদি বস্তুটি দর্পণের দিকে এগিয়ে আসে তাহলে প্রতিবিম্ব ভি গতিবেগে দর্পণের দিকে এগিয়ে আসবে, কারণ বস্তু দূরত্ব সবসময় প্রতিবিম্ব দূরত্ব সমান হবে। তাহলে এক্ষেত্রে বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগ সমান হবে, বস্তুর বেগ সমান সমান প্রতিবিম্বের বেগ, এবং বস্তুর বেগ আর প্রতিবিম্বের বেগ পরস্পরের বিপরীতমুখী হবে। এক্ষেত্রে বস্তুর বেগ যদি আমরা এদিকে এক্স অক্ষকে ধরি তাহলে বস্তুর বেগ এক্স অক্ষের দিকে, প্রতিবিম্বের বেগ মাইনাস এক্স অক্ষের দিকে। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি বস্তুকে স্থির রেখে দর্পণ যদি বস্তুর দিকে ভি বেগে এগিয়ে আসে তাহলে কি হবে, তাহলে বস্তুর প্রতিবিম্ব বস্তু থেকে দর্পণের দূরত্ব যা, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব তাই হবে। তাহলে বস্তুর প্রতিবিম্ব ও ড্যাশ কি হবে, যেহেতু দর্পণটি বস্তুর দিকে এগিয়ে আসছে তাহলে প্রতি ক্ষেত্রে বস্তু থেকে দর্পণের দূরত্ব কমছে, প্রতিবিম্ব দূরত্ব কমছে। তাহলে এই ক্ষেত্রে বস্তু দর্পণের দিকে 2v ভেলোসিটিতে এগিয়ে আসবে। এক্ষেত্রে প্রতিবিম্বের বেগ দর্পণের বেগের দ্বিগুণ হবে, দর্পণের এবং বস্তুর গতিবেগ আর দর্পণের গতিবেগ, এক্ষেত্রে দর্পণের গতিবেগ আর প্রতিবিম্বের গতিবেগ দুটি একই দিকে হবে। এতক্ষণ আমরা আলোর প্রতিফলনের সাধারণ দিকগুলি আলোচনা করলাম। এখানে পয়েন্ট ওয়াইজ সমস্ত পার্টগুলি দেওয়া আছে যাতে তোমাদের চট করে দেখে নিতে সুবিধা হয়। এরপরে আরেকটি ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের সমতল দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে জানতে লাগে, যে একজন মানুষের যদি তার নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে ইচ্ছা করে তাহলে তাকে যে সমতল দর্পণটি নিতে হবে তার মিনিমাম হাইট হবে, যে দেখতে চায় তার হাইটের অর্ধেক। এটা আমি লিখে দিচ্ছি, একজন মানুষ নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে তার কমপক্ষে নিজের দৈর্ঘ্যের অর্ধ দৈর্ঘ্যের দর্পণের প্রয়োজন।
সমতল দর্পণের আমাদের এই আলোচনার ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আলোকের অন্য ভিডিওগুলো নিয়েও এই চ্যানেলে হাজির হব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে এটাকে লাইক ও শেয়ার করো।